আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। 40 কোটি টাকার লেনদেন, মহুয়ার বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজনীতি। সুজিত দিলীপ উজ্জ্বলের পর এবার উদয়ন, এক মাসে গ্রেপ্তার রাজ্যের 4 প্রাক্তন মন্ত্রী। জনতার বিপুল সারায় বাড়ল জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। পিএম কিষাণের টাকা কবে আসছে, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। কাউকে ছোড়া হচ্ছে ডিম, কেউ দিচ্ছে চোর স্লোগান, পরিস্থিতি বুঝেই বিরাট পরিবর্তন মমতার বাড়িতে। কি ঘটল জানেন কালীঘাটে? এই 5টি বড় লেনদেনে প্যান কার্ড বাধ্যতামূলক, না দিলেই মোটা টাকা জরিমানা। জুলাই মাসে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, তারিখ জানালেন শুভেন্দু। উচ্ছেদের আগে বিকল্প জায়গা বেছে জানাবে রেল, হকার মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। ভবানীপুর মামলা নিয়ে মমতা দিলীপের উত্তপ্ত বাকযুদ্ধ। বিজেপিকে সাহায্য করলে জামানত বাজেয়াপ্ত হবে, তৃণমূলকে করা হুঁশিয়ারি নৌসাদের। 19 জুন শেষ সময়সীমা, স্পিকারের তলবে বিপাকে অভিষেক, ইডির জেরার জেরে হাতছাড়া সুযোগ। কেউ যেন বাড়িতে না থাকে, ফলতাকাণ্ডে জাহাঙ্গীরের স্ত্রী অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার নির্দেশ মুখ্যমন্ত্রীর। অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে তৃণমূল ছাড়লেন প্রদীপ সরকার, মেদিনীপুরে তীব্র চাঞ্চল্য। পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়, 3 বছর ধরে পাচ্ছিলেন টাকা। দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা নতুন সরকারের, কার্নিভাল কি বাতিল ঘোষণা করে দিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ। হিন্দু ধর্ম রেজিস্টার্ড নয়, কর্ণাটক সরকারের প্রশ্নে বিস্ফোরক আরএসএস প্রধান। অন্নপূর্ণা যোজনায় যারা বাকি আছেন, ফলতায় জনকল্যাণ শিবির থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মামলায় যুক্ত হলো কুণাল ঘোষের নাম, ডিম বর্ষণে জল গড়ালো এবার আদালতে, যা হলো। এ সুবিধা দেওয়া হবে না, ফর্ম ফিল আপ করলেও এরা পাবে না অন্নপূর্ণা যোজনার টাকা। এবার কি ভাঙবে সমাজবাদী পার্টি, লখনৌয়ের রাজনীতিতে বিস্ফোরক দাবি উত্তরপ্রদেশের মন্ত্রীর। যোগ দিবসে কেন বন্ধ রাস্তা, যোগ দিতে বাধ্য সরকারি কর্মীরা, প্রশ্ন তুলে জোড়া মামলা আদালতে। জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারতের ফর্ম তুলবেন, এই শর্ত পূরণ না করলে হবে না আবেদন। গরম থেকে মুক্তির উপায় নেই, দক্ষিণবঙ্গে খুব কম বৃষ্টির সম্ভাবনা, ভাসছে উত্তরের প্রায় সব জেলা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। 40 কোটি টাকার লেনদেন, মহুয়ার বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজনীতি। মহারাষ্ট্রের পর এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতেও সাংসদ কেনাবেচার অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের দাবির সূত্র ধরে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদের দিকে আঙুল তুলেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। নাম না করে নিজের দলের বিদ্রোহী সাংসদদের নিশানা করে মহুয়া দাবি করেছেন তারা প্রত্যেকে 40 কোটি টাকা করে পাচ্ছেন। মহুয়া মৈত্র সামাজিক মাধ্যমে কটাক্ষ করে বলেন, বিদ্রোহীরা প্রাথমিকভাবে 4 কোটি টাকা পেয়েছেন এবং বাকি 36 মাসের জন্য মাসিক 1 কোটি টাকা করে পাবেন। এদিকে জানা গেছে তৃণমূলের কয়েকজন বিদ্রোহী সাংসদ এনসিপিআই নামে একটি দলের সঙ্গে মিশে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন, যা দলত্যাগ বিরোধী আইন এড়ানোর একটি কৌশল হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। এই দলবদলের আগে তারা দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন। মহুয়ার এই চাঞ্চল্যকর অভিযোগের পর রাজনীতির কারবারিদের মধ্যে দলত্যাগ বিরোধী আইন ও রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সুজিত দিলীপ উজ্জ্বলের পর এবার উদয়ন, 1 মাসে গ্রেপ্তার রাজ্যের 4 প্রাক্তন মন্ত্রী। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে একের পর এক দুর্গ। মাত্র 1 মাসের ব্যবধানে রাজ্যের 4 জন হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী এখন শ্রীঘরে। সুজিত বসু, দিলীপ মণ্ডল কিংবা উজ্জ্বল বিশ্বাসের পর এবার পুলিশের জালে দিনহাটার উদয়ন গুহ। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর রাজনৈতিক চাপ তো ছিলই, তার উপর ঘরের পুলিশের এই কামড় তৃণমূল শিবিরের অন্দরে বড়সড় অস্বস্তি তৈরি করল বলে মনে করছে রাজনৈতিক মহল। গত 4 মে নির্বাচনী ফলাফল প্রকাশের পর বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন উদয়ন। তারপর থেকেই কোচবিহার ছেড়ে কলকাতায় চলে আসেন তিনি। গত কয়েকদিন ধরে কার্যত বেপাত্তা ছিলেন দিনহাটার এই দাপুটে নেতা, কিন্তু শেষ রক্ষা হলো না। তোলাবাজি এবং দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে শেষ পর্যন্ত রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি। কৃষ্ণনগরের বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রী তথা গরিবের ত্রিপল চুরির অভিযোগে স্থানীয় জনতার ক্ষোভের মুখে পড়েন প্রাক্তন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।
এই 4 হেভিওয়েটের গ্রেপ্তারির নেপথ্যে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশাসনিক সমীকরণ উঠে আসছে। সুজিত বসুকে যেখানে কেন্দ্রীয় এজেন্সি ইডি গ্রেপ্তার করেছে, সেখানে দিলীপ মণ্ডল, উজ্জ্বল বিশ্বাস এবং সর্বশেষ উদয়ন গুহকে ধরল খোদ রাজ্য পুলিশ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে একদিকে ভোটের বাজারে ভরাডুবির ধাক্কা, অন্যদিকে খোদ ঘরের পুলিশের এই অতি সক্রিয়তা জোড়া ফলায় বিদ্ধ তৃণমূল। একের পর এক হেভিওয়েটের এই পতন আগামী দিনে বাংলার রাজ্য রাজনীতিতে আর কি বড়সড় ওলটপালট আনে, এখন সেটাই দেখার। জনতার বিপুল সারায় বাড়ল জনকল্যাণ শিবিরের সময়সীমা। ফলতা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। রাজ্য জুড়ে জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের বিপুল সারা, কোথাও দীর্ঘ লাইন, কোথাও সকাল থেকেই ভিড় আবেদনকারীদের। সেই পরিস্থিতি মাথায় রেখে শিবিরের সময়সীমা আরও একদিন বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতার জনকল্যাণ শিবিরে গিয়ে তিনি জানান, বুধবার নয়, বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই শিবির। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার ফলতার জনকল্যাণ শিবিরে যান শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত মানুষের সঙ্গে কথা বলেন তিনি। শিবিরে সাধারণ মানুষের ভিড় দেখে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান। শুভেন্দু বলেন, এত কম সময়ে রাজ্যের প্রান্তিক এলাকায় শিবির করা যায়নি। লম্বা লাইন রয়েছে শিবিরগুলিতে, আপনারা আবেদন করুন, সরকার সাহায্য করবে। জনসাধারণের কথা মাথায় রেখে আগামীকাল পর্যন্ত এই শিবির চলবে। ফলতার শিবির থেকে অন্নপূর্ণা যোজনার নিয়ম নিয়েও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যাদের সন্তান সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়েন তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলের সরকারি অনুমোদন থাকলে মিলবে 3,000 টাকা, অনুমোদন না থাকলে সেই সুবিধা মিলবে না। এই নিয়মের কারণ ব্যাখ্যা করে শুভেন্দু অধিকারী জানান, সরকার চায় প্রকৃত প্রাপকরাই এই অনুদান পান। প্রকল্পের সুবিধা যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায় এবং কোনো রকম অনিয়ম না হয় তা নিশ্চিত করতেই এই কড়াকড়ি বলে জানান তিনি। জনকল্যাণ শিবিরের সময়সীমা বাড়ানোয় স্বস্তি পেয়েছেন বহু আবেদনকারী। প্রশাসনের দাবি, নথি যাচাইয়ের পর ধাপে ধাপে যোগ্য প্রাপকদের প্রকল্পের সুবিধা দেওয়া হবে। ফলতা থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্য জুড়ে শিবিরগুলির কাজকে আরও গতি দেবে বলে মনে করা হচ্ছে। পিএম কিষাণের টাকা কবে আসছে, বড় ঘোষণা শুভেন্দু অধিকারী। আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির তারকেশ্বরের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী সরাসরি রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তির 2,000 টাকা হস্তান্তর করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারকেশ্বরের ওই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। 20 জুনের কর্মসূচির পরের দিন অর্থাৎ 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডের মূল অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। কাউকে ছোড়া হচ্ছে ডিম, কেউ দিচ্ছে চোর স্লোগান। পরিস্থিতি বুঝেই বিরাট পরিবর্তন মমতার বাড়িতে। কি ঘটল জানেন? কালীঘাটে রাজ্য জুড়ে ডিম থেরাপি চলছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে ক্ষোভ প্রকাশের জন্য তারা নেতাদের দিকে লক্ষ্য করে ডিম ছড়ছেন। সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে দিয়ে এই ডিম থেরাপি শুরু হয়েছিল। সর্বশেষে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির সামনে ডিম ছোড়া হয়েছিল বেলেঘাটা বিধানসভার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে। এরপরেই মমতার বাড়িতে দেখা গেল বড় পরিবর্তন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির উঠোনে নীল রঙের ফেন্সিং লাগানো হয়েছে। জানা গিয়েছে বাইরে থেকে কেউ কিছু যাতে ছুটতে না পারেন, তাই এই সিদ্ধান্ত। গত সোমবার কালীঘাটে মমতার বাড়ির সামনে কুণালকে লক্ষ্য করে ডিম ছোড়েন এক যুবক। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বেলেঘাটার বিধায়ক। যে যুবক তাকে ডিম ছুঁড়েছিলেন তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন কুণাল। তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভোটের ফল প্রকাশের পরে সোনারপুরে তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় ডিম ছোড়া হয়েছিল অভিষেককে। এরপরেও নানান সময়ে অনেক তৃণমূল নেতাকে ডিম ছোড়া হয়েছে। রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে লক্ষ্য করেও ডিম ছোড়া হয়েছিল। এমনকি গোবরও ছোড়া হয় তৃণমূল নেতাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও যাতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয় তাই ফেন্সিং লাগানো হলো। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি রেকি করার প্রসঙ্গ উঠেছিল। এছাড়া এখন ওই রাস্তা সকলের জন্য মুক্ত। ফলে কখন কোন নেতা আসছেন, কখন কে আসছেন মমতার বাড়ি, সেদিকে যাতে সকলের নজর রাখতে না পারে সেজন্য এই ফেন্সিং লাগানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এই 5টি বড় লেনদেনে প্যান কার্ড বাধ্যতামূলক, না দিলেই মোটা টাকা জরিমানা। আয়কর দপ্তর নজরদারি বাড়াচ্ছে। তাই বেশ কিছু বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম না মানলে মোটা অঙ্কের টাকা জরিমানা হতে পারে। অনেকেই ভাবেন প্যান কার্ড শুধু আয়কর রিটার্ন ফাইল করার জন্যই লাগে, কিন্তু এখনকার আর্থিক ব্যবস্থায় এটি একটি জরুরি পরিচয়পত্র হয়ে উঠেছে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, ডিম্যাট অ্যাকাউন্ট বা
সম্পত্তি কেনাবেচার মতো অনেক কাজেই প্যান কার্ড বাধ্যতামূলক। নকল বা ভুল প্যান নম্বর ব্যবহার করলে আইনি জটিলতা হতে পারে, সেজন্য 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। শুধু তাই নয়, কর ছাড়া পাওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। আয়কর দপ্তরের তরফে অতিরিক্ত তদন্তের মুখেও পড়তে হতে পারে। আর্থিক লেনদেন স্বচ্ছ রাখতে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আয়কর দপ্তর ডেটা অ্যানালিটিক্স এবং রিস্ক অ্যাসেসমেন্ট প্রযুক্তি ব্যবহার করে। তার মাধ্যমে তারা ব্যক্তির খরচ, বিনিয়োগ এবং ঘোষিত আয়ের মধ্যে তুলনা করে। কোনো সন্দেহজনক গরমিল খুঁজে পেলেই নোটিশ পাঠানো হতে পারে। জুলাই মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, তারিখ জানালেন শুভেন্দু। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলা 3,000 টাকা করে পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় 1,05,00,000 আবেদনকারীর নাম নথিভুক্ত হয়েছে বলে দাবি। এখনও যারা টাকা পাননি তাদের জন্য আশার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। জুন মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে বহু মহিলা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পৌঁছতে শুরু করেছে। তার দাবি, আগের সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রকৃত সুবিধাভোগীদের পাশাপাশি অযোগ্য ব্যক্তিদের নামও অন্তর্ভুক্ত হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই কারণেই অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদনপত্র জমা নেওয়া এবং তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চালু করা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় 28 লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার অর্থ পেয়ে গিয়েছেন। অন্যদিকে এখনও পর্যন্ত প্রায় 1,05,00,000 মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন এবং নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাদের তথ্য যাচাইয়ের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাদের নথি যাচাই সম্পূর্ণ হয়েছে এবং যাদের নাম সরকারি পোর্টালে আপলোড করা হয়েছে তারা আগামী 1 জুলাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পেয়ে যাবেন। ফলে লক্ষ লক্ষ আবেদনকারীর অপেক্ষার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। উচ্ছেদের আগে বিকল্প জায়গা বেছে জানাবে রেল। হকার মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। রেলের জায়গা দখল করে যে সকল হকাররা স্টল দিয়েছিলেন, বিগত কয়েকদিন ধরেই সেই সকল দোকান ভাঙা হচ্ছিল। বুলডোজার চালিয়ে স্টেশনে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল একাধিক দোকান। সেই নিয়েই মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। তাদের হয়ে মামলা লড়েন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামীম। আজ হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্যের একক বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। জীবনের অধিকার, কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সমাজের দুর্বল শ্রেণীর মৌলিক অধিকার কোনো কারণ না দেখিয়ে খর্ব করা যায় না। রাজ্য ও কেন্দ্রীয় সরকার উচিত তাদের সাহায্য করা। তাদের ওপর আরও চাপ বাড়ানো সরকারের কাজ হতে পারে না। রাষ্ট্র তাদের শত্রু হিসেবে আচরণ করতে পারে না। অথচ এখানে হঠাৎ বুলডোজার পাঠিয়ে ভেঙে চুড়ে সব শেষ করে দেওয়া হচ্ছে। গরম থেকে মুক্তির উপায় নেই। দক্ষিণবঙ্গে খুব কম বৃষ্টির সম্ভাবনা, ভাসছে উত্তরের প্রায় সব জেলা। বর্ষা ক্যালেন্ডারে ঢুকে পড়লেও দক্ষিণবঙ্গে তার প্রভাব এখনও কার্যত অধরা। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস মিলেছে, কিন্তু অধিকাংশ জেলায় দেখা নেই বৃষ্টির। ফলে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল সাধারণ মানুষ। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, 20 জুনের পর থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধ্যার দিকে শহরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত সপ্তাহেই কলকাতায় বর্ষা প্রবেশ করলেও তা এখনও সক্রিয় হয়নি। আগামী 3 থেকে 4 দিন শহরে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা কম। কোথাও কোথাও সামান্য বৃষ্টি হলেও তা ক্ষণস্থায়ী হবে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।